আসসালামু আলাইকুম। দেখুন, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই। প্রফেশনাল ইউটিউবার হতে হলে সমস্ত উত তথ্য-উপাত্ত এক জায়গায় রেখে অনেক গুছিয়ে কথা বলতে হয়। আমার মাঝে সেরকম কোনো যোগ্যতাও নেই। আসলে সেরকম সময় খুব একটা নেই। কি দেশের বাইরে আমরা যারা দেশের বাইরে আছি, আমরা প্রতিদিন নিয়মিত বাংলাদেশের খবরাখবর দেখি এবং আমরা যখন রাত্রে একত্রিত হই সব বন্ধুরা এবং সাপ্তাহিকভাবে যখন আমরা শুক্রবারে একত্রিত হই, দেশের এই চলমান বিষয়গুলো নিয়ে আমাদের ভিতর অনেক আলোচনা হয়। আলোচনা সমালোচনা অনেক কিছু হয়। আজকেও সামনে মোবাইলটা রেখে সেরকম একটা আলোচনা করতে বসেছি, এর বেশি কিছু নয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া উচিত কি উচিত না, এই একটা বিষয়ের উপর। আমি চট্টগ্রাম বন্দরে যাওয়ার আগে আমি যেখানে আছি আরব আমিরাতের, এখানকার কিছু বিষয় তুলে ধরছি। এখানে যখন প্রথম তেল পাওয়া গিয়েছিল বা এইরকম মধ্যপ্রাচ্যে যে তেলের যে দেশগুলো আছে, এখানে যখন প্রথম তেল পাওয়া গিয়েছিল, তখন বিদেশি কোম্পানিদেরকে এরা নিয়ে এসেছিল আমেরিকান থেকে, বা আমেরিকার কোম্পানি বিশেষ করে এখানে নিয়ে এসেছিল। এদের সাথে 40 বছরের একটা চুক্তি হয়েছিল। মানে এরা মেশিনপত্র সব নিয়ে আসবে, এরা খরচ, কোম্পানি খরচ করবে সব কিছু। কোম্পানি খরচ করে তেলগুলো তুলবে এবং রিপেয়ারিং করে যা ইনকাম হয় এখান থেকে 10% দেবে এদেরকে, আর 90% কোম্পানি নিয়ে যাবে। এটাই ছিল তাদের সাথে চুক্তি। এটা আমি শুনেছি এরকম আর কি। সে সে 10% দিয়ে বিগত 40 বছরে এরা কতটুকু উপরে উঠে গেছে চিন্তা করতে পার। এখন দুবাইতে যে ফুডটা আছে, ফুডটা সর্বপ্রথম কারা বানিয়েছিল? ডিভি ওয়ার্ল্ড নামে একটা কোম্পানি আছে, বর্তমানেও যার প্রায় 70-80 ভারত আসতো, ভারতের অনেক ফুডে ডিভি ওয়ার্ল্ড পরিচালনা করে। ভারত সহ অনেক দেশে, এতে প্রায় 70 কি 80টা দেশের ফুড এরা পরিচালনা করে। সেরকম একটা কোম্পানি, এটা কোনো আমেরিকান কোম্পানি নয়। বিশেষ করে এটা অনেকে বলছে আমেরিকাকে দিয়ে দিচ্ছে। এটা অনেক বছর থেকে আমরা শুনছি। ভাই, এগুলো একটা ভুল তথ্য ছড়াবেন না প্লিজ। দুবাই এবং ডেনমার্ক ভিত্তিক একটা কোম্পানি। এই দুবাইতেও তো এখনো ডিভি ওয়ার্ল্ড, দুবাইতে এখন কিছু অংশ ডিভি ওয়ার্ল্ড আছে। এই যে দুবাই শিখেছে, তাদের কাছ থেকে শিখেছে। এই কোম্পানির প্রথমে এসে এটা ডেভেলপ করেছিল। এদের তো টাকা আছে, টাকা দিয়েছিল এদেরকে ডেভেলপ করার জন্য। বাংলাদেশে তো কোনো টাকা দিতে হচ্ছে না, ওরা নিজেরাই ইনভেস্ট করে, তারপর এটা ডেভেলপ করে যা কিছু করার। এরা এই একটা চুক্তি হবে কত বছরের জন্য, হয়তো 10 বছরের জন্য একটা চুক্তি হবে। চুক্তি অনুযায়ী ওরা যদি $2 বিলিয়ন হজ করে, ওখান থেকে ওরা চিন্তা করবে যে কমপক্ষে $4 বিলিয়ন তুলে নেওয়ার একটা চিন্তা করবে। কিন্তু সেই $4 বিলিয়ন তুলে নেওয়ার পেছনেও আমাদের কোনো লস হবে না। কিভাবে লস হবে না? দেখুন, আমি বিষয়টারে একটা মানে একেবারে ছোট করে একটা ইয়া করলে আপনি বুঝতে পারবেন। আমাদের দেশে অনেকটা ছোট খালগুলো আছে না, যে নদীগুলো আছে, নদীর এপার ওপার করার জন্য কতগুলো গাঁট থাকে না? এদিকে একটা গাঁট থাকে, এদিকে একটা গাঁট থাকে। কিছু নৌকা অথবা বোট জাতীয় কিছু থাকে, যেগুলো এই এখানকার মানুষ ওদিকে নিয়ে যায়, ওখানকার মানুষ এদিকে নিয়ে আসে। ঠিক আছে? এখন গাঁট গন্তব্যস্থান যদি বেশি হয়, মনে করো একটা গন্তব্যস্থান, আমি এভাবে বলছি, গন্তব্যস্থান মনে করো একটা গন্তব্যস্থান, এখান থেকে কেউ যাবে এ তে, কেউ যাবে বি তে, কেউ যাবে সি তে, কেউ যাবে ডি তে। তাহলে অনেকগুলো জাহাজ যখন এক জায়গা থেকে পরিচালনা হবে, তখন এখানে একটা র্যাশ হয়ে যাচ্ছে না? অনেকটা চাপ পড়ে যাচ্ছে না? তাহলে এটার জন্য সবচেয়ে সবচেয়ে মানে আপনার একটা সাধারণ জ্ঞানে কি মনে হয় এটাকে? এই গার্ডগুলো বাড়ালে বা টার্মিনালগুলো বাড়িয়ে আর কিছু ডেভেলপ করে, যাতে দুর্নীতি না হয়। এখানে যদি
এই সফটওয়্যার জাতীয় কিছু সফটওয়্যার ইনস্টল করে এটাকে যদি একটু ডেভেলপ করা হয়, বড় করা হয়, এই টার্মিনাল যদি বাড়া হয়, গার্ডগুলো যদি বাড়ানো হয় এবং প্রত্যেকটার দিন আরও যারা আসছিল না এখানে ওরা আসবে। অনেক অনেক জায়গার মানুষ এদিকে র্যাশের কারণে আসে না, ওরা ওখানে আসবে। ঠিক একই সিস্টেমের কাজটা এখন ডক্টর ইউনূস ওখানে চট্টগ্রাম বন্দরে করতে চাচ্ছে। এটা হচ্ছে কিরকম, মনে করুন বন্দরটা এখন 10টা টার্মিনাল আছে ধরে নিলাম, 10টা টার্মিনাল, কিন্তু আমার জাহাজ আসছে যে মনে করুন 50টা গন্তব্য থেকে। এখন অনেক সময় হয় কি এগুলো জাহাজ মাসের পর মাস এখানে থাকার কারণে এদের লস হয়, যার কারণে এরা এদিকে আসতে চাচ্ছে না। এরা ভারতে চলে যায়, কলকাতায় চলে যায়, বা সিঙ্গাপুর চলে যায়, বা অন্যান্য বন্দরে চলে যায়। আমাদের এই বন্দরটা একেবারে সেন্টারে হওয়ার পরেও একেবারে এমন একটা জায়গাতে আছে, কিন্তু আমরা চাইলে সবাইকে আমরা নিতে পারি, কিন্তু আমাদের এই বন্দরটা ডেভেলপ না হওয়ার কারণে ওরা এদিকে আসছে না। যার কারণে ডক্টর ইউনূস চিন্তা করেছে যে এখানে এটা যদি আমি বিদেশিদের হাতে তুলে দিই, তাহলে প্রথমত এদের টাকা পয়সা দিয়ে এখানে টার্মিনাল বাড়াবে, ডেভেলপ করবে, আরো কিছু বড় বড় কিছু জাহাজ যেগুলো এখানে ভিতরে অনেক জায়গায় আসতে পারছে না, এগুলোকে আসার জন্য এরা কিছু আরো আরো নিচে আরো জায়গা করবে। তারপরে মনে করেন এটার ফুল এরা যেভাবে করেছে সারা ওয়ার্ল্ডে, এরা যেভাবে করে ওই সিস্টেমে ওরা এটার একটা ডেভেলপ করবে। সেই জন্য অভিজ্ঞ কিছু কোম্পানিকে এই ফুডটা দেওয়া হচ্ছে, ভাগ করে দেওয়া হচ্ছে। যার কারণে এখন বাংলাদেশে অনেক দুর্নীতি হয় এই ফুডের মধ্যে। যখন এরা আসবে, প্রথমত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, দ্বিতীয়ত এটা যত বেশি ডেভেলপ হবে, আমাদের এদিকে জাহাজ আরো বেশি দেশ থেকে জাহাজ আসবে, ঠিক আছে। আরো যখন এই যে জাহাজগুলো এখন ভারতে চলে যায় এগুলো এখানে আসবে, যে জাহাজগুলো এখন মনে করুন এই শ্রীলঙ্কায় চলে যায় এগুলো আসবে, তারপরে বিভিন্ন জায়গায় চলে যায়, সিঙ্গাপুর সহ অনেক জায়গায় যে জাহাজগুলো চলে যায়, বিশেষ করে বঙ্গোপসাগরের এমন একটা জায়গায় আমরা আছি, এখানে আমরা চাইলে সব জাহাজগুলোকে আমরা একত্রিত এক জায়গায় নিয়ে আসতে পারি, ঠিক আছে। কিন্তু অনেক বছর ধরে এটা আমেরিকাকে দিয়ে দিচ্ছে, সে হচ্ছে করে দেশের বাইরে দেওয়াটা উচিত না, বিদেশিদের হাতে তুলে দেওয়া উচিত না, এই করে শেষ পর্যন্ত এইটার ধরে রেখেছে আজকে অনেক বছর। জিরো মান সেই ছিল, এটা ডক্টর ইউনূস অনেকটা জিরো মানের পথে চলছে। জিরো মান ওইভাবেই অনেক কাজ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তিনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। আচ্ছা যাক, এখন মেন কথা হচ্ছে যে অনেকে বলছে যে এখানে যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে এখানে যে কর্মীরা আছে যেগুলো যাদের দ্বারা মনে করো সংসার চলে, যে কর্মীগুলো আছে কর্মীগুলো ছাঁটাই করা হবে। এটা এটা একবারে মানে বলতে গেলে এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যা গুজব ছাড়া আর কিছু না। কেন বলছি, মনে করুন দুবাইয়ের যে কোম্পানিটা আছে, দুবাই যদি এখান থেকে মানুষ নেয়, বা দুবাইয়ের ভিত্তিক যে মানুষগুলো যদি এখান থেকে ওরা নেয়, তাহলে এদেরকে বেতন দিতে হবে কমপক্ষে 1,00,000 দেরহাম। 1,00,000 দেরহাম সমান বাংলাদেশে কত হয়? প্রায় 34 লক্ষ টাকা। এখন 34 লক্ষ টাকা না দিয়ে ওরা যদি বাংলাদেশ থেকে একজন এরকম অনেক অভিজ্ঞ ছেলেরা আছে বাংলাদেশে, যারা এই ফুড নিয়ে লেখাপড়া করেছে এবং বিভিন্ন সফটওয়্যার নিজেরাই বানায় এবং সফটওয়্যারগুলো পরিচালনা করে, এই ম্যানেজমেন্ট জাতীয় এই বিষয়ের উপর অনেক অভিজ্ঞ অনেক ছেলেরা বেকার পড়া আছে বাংলাদেশে। এদের কর্মসংস্থান হবে, ঠিক আছে। কিভাবে হবে? এদেরকে না নিয়ে এদেরকে 1,00,000 টাকা বেতন দিলে তাদের প্রায় আরো 33 লক্ষ টাকা এদের সাশ্রয় হয়। এইভাবে কর্মসংস্থান যত কাজ বাড়বে, মনে করেন আপনার ছোট একটা বিজনেস আছে, বিজনেসটাকে আপনি যখন বড় করবেন, তখন
কর্মী আর লাগবে নাকি যেগুলো আছে এগুলো ছাঁটাই করবে? এটা একটা এটা একটা ভুয়া কথা ছড়াচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। কোনো কর্মী ছাঁটাই হবে না। ডক্টর ইউনূস তো এটা বলেছে, কর্মী ছাঁটাই হবে না, আরো এই কর্মী আসবে। এরা বিদেশ থেকে কর্মী নিয়ে আসবে না। বিদেশ থেকে কর্মী নিয়ে আসলে এদের কস্ট বেশি পড়ে যাবে। সে কারণে এরা চাইবে যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য। এখান থেকে কর্মী নিলেও এরা কয়েকটা মনে করেন মেন জায়গার জন্য দুই একজন নেবে। যারা মেন জায়গাতে বাংলাদেশের অনেকে যারা জানে তাদেরকে তো নেবে। আর যারা জানে না, মনে করেন তারা তাদেরকে মনে করেন শিখানোর জন্য বা এরকম শিক্ষিত যারা আছে এরা তো এমনি লেখাপড়া করেছে কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে অনেক কিছু এরা জানে না। যার কারণে দুই একজন এখান থেকে নেবে যারা প্র্যাকটিক্যাল এগুলো করেছে। ঠিক আছে? বিদেশ থেকে দুই একজন হয়তো সাথে তারা নেবে। যারা এগুলো প্র্যাকটিক্যালি অনেক বছর ধরে এরা করছে কাজ এগুলো। এই ধরনের কিছু মানুষ রাখবে আর বাকিগুলো সব বাংলাদেশ থেকেই এরা নেবে। কর্মসংস্থান আরো বাড়বে, কমবে না। তারপর হবে কি, এরা যারা বাংলাদেশ থেকে এখানে জয়েন হবে ওরা এইগুলো শিখবে। যেমন দুবাই শিখেছে। দুবাই এখন বাংলাদেশ সহ অনেক জায়গাতে গিয়ে এরা করছে না? প্রথমত এরা এখান থেকে শিখেছে। এই যে ডিপি ওয়ার্ল্ড, এখনো ডিপি ওয়ার্ল্ড মনে হয় এখনো কিছু অংশে দুবাই ফুড পরিচালনা করছে। শুধু এখানে না, প্রায় ৮০টা দেশে এরা পরিচালনা করে। ফুড পরিচালনার জন্য এরা দক্ষ, খুবই দক্ষ। তো এখানে হয়েছে কি, এখন আমরা সাধারণ একটা বিষয়টাকে গোলাটে করে ডক্টর ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছি। আসলে তিনি ওই যেদিন চিটাং গিয়েছিলেন সবকিছু তো বুঝিয়ে দিয়েছিলেন সুন্দরভাবে। যেভাবে বোঝানোর কথা ছিল আসলে ও কি চাচ্ছে এটা ও বুঝিয়ে দিয়েছে। এখন ওদের হাতে তুলে দিলে ১০ বছর ওরা মনে করেন $2 বিলিয়ন একটা খরচ করেছে। এরা চিন্তা করবে আমরা ১০ বছরের ভিতরে যদি $4 বিলিয়ন এখান থেকে তুলতে পারি, তাহলে এইরকম একটা প্ল্যানিং করে এরা একটা চুক্তি করবে। চুক্তি অনুযায়ী ওরা শেষ পর্যন্ত আমাদের দেশের মানুষের হাতে এটা তুলে দিয়ে চলে যাবে। মনে করুন এখন এখান থেকে আমরা ইনকাম করি ৳৫০। একটা ধরেন ৳৫০। যখন এদের হাতে তুলে দেব তখন এরা যখন এটাকে ডেভেলপ করবে তখন ইনকাম হবে কত? ৳১০০। ৳১০০ থেকে ওরা অর্ধেক নিয়ে যাক। ৳৫০ আমরা এই ৳৫০ এখন যেটা ইনকাম করছি সেই টাকা তো আমরা পাবো। ঠিকই আছে। আমাদের কর্মীও আরো বাড়লো, আমাদের অভিজ্ঞতা বাড়লো, আমাদের সব দিক দিয়ে আমি মনে করি সব দিক দিয়ে ভালো। ১০ বছরের জন্য এদের বিদেশীদের হাতে এটা তো ওরা সারা জীবনের জন্য নেবে না। এরা মনে করেন এদের সাথে চুক্তি হবে ১০ বছর বা ১২ বছরের এরকম একটা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এরা এটাকে ডেভেলপ করে এখান থেকে যেটা ওদের যেটা খরচ করেছে এটা সহ এবং তাদের লভ্যাংশ সহ এরা এখান থেকে নিয়ে তারপরে এখান থেকে ওরা সবকিছু আমাদের দেশকে বুঝিয়ে দিয়ে চলে যাবে। যখন চুক্তি শেষ হবে তখন তখনকার অবস্থায় যে সরকার ক্ষমতায় থাকবে সে চিন্তা করবে যদি এদেরকে রাখা দরকার নাকি আমাদের বাংলাদেশের মানুষের এতটা অভিজ্ঞতা হয়েছে যে এরা চালাতে পারবে। তাহলে ওই সময় সরকার ওইটাই চিন্তা করে তাদেরকে হয়তো আবার নতুনভাবে চুক্তি নবায়ন করবে হয়তো বা এদেরকে বিদায় করবে। কিন্তু আপাতত ডক্টর ইউনূস চাচ্ছে যে এটাকে একটু ডেভেলপ হোক, যাতে আন্তর্জাতিক মানের হোক। যাতে যেই যেই জাহাজগুলো এখানে না আসে, ভারতে চলে যাচ্ছে, কলকাতা সহ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এগুলো যেন আমাদের কাছে আসে। আসলে আমাদের ব্যবসা বাড়লো, আমাদের গন্তব্যস্থান বাড়লো। কিছু এখান থেকে সিঙ্গাপুর চলে যাবে, কিছু এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, কিছু এখানে মাল খালাস করবে, কিছু এখান থেকে মাল নেবে, লোড আনলোড হবে ইত্যাদি। সবকিছু একটা সফটওয়্যারের মধ্যে নিয়ে আসলে চুরি ডাকাতিটা আর হবে না, যে দুর্নীতি হয়, দুর্নীতিটা আর হবে না। মনে করুন দুর্নীতি একেবারে 0% এ চলে আসবে। যখন এটা সবকিছু একটা ক্যামেরা কমিউনিকেশনের মধ্যে একটা সফটওয়্যারের মধ্যে চলে আসবে। কোথায় কতটা মাল নামছে, কত টাকা মাল উঠছে, কি মাল নামছে, কি মাল উঠছে, এটা কি অস্ত্র নাকি কি, সবকিছু এটার কন্ট্রোলের মধ্যে এই সফটওয়্যারের কন্ট্রোলের ভিতরে চলে আসবে। যার কারণে এখানে দুর্নীতি করা অথবা এই সন্ত্রাস জাতীয় কোনো কিছু আদান-প্রদান করা এদিক দিয়ে কোনো কিছু আদান-প্রদান করা সম্ভব হবে না। ওই বিশেষ করে ভারতের যে দাদাগিরি ছিল এই বন্দরের উপর, দাদাগিরি তো শেষ হয়ে গেলই গেল। যদি ডক্টর ইউনূস সফলভাবে এই
ফুডটা বিদেশিদের হাতে তুলে দিতে পারে, তাহলে ভারতের দাদাগিরি একেবারে বন্ধ। ভারত কি করতে এতদিন? তাদের জাহাজ আসলে আগে অন্যগুলো বাদ দিয়ে তাদের জাহাজ আগে খালাস করতে হতো। দাঁড়াবার সময় নেই। দরকার হলে আমেরিকার জাহাজ বসে থাক, 10 দিন 1 মাস বসে থাক। ভারতেরটা আগে দিতে হবে, আগে খালাস করতে হবে। তাদের দাদাগিরি এমন পর্যায়ে চলে গেছে। যাক, আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহর রহমত আমাদের উপর। এই ভারতের অগ্রাসন থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়েছে। ডক্টর ইউনূসের মতো একজন সরকার আমরা পেয়েছি, যার বিশ্বময় ইমেজের কারণে আমরা এই সে যেটা করছে এটাতে বিশ্বের অনেক দেশে সাপোর্ট করছে, যার কারণে সহজে ইন্ডিয়া এটার উপর আর ক্যাপচার করতে পারছে না। সেই জন্য ইন্ডিয়ার মাথা এখন দিন দিন কাজ করছে না। একটা না একটা চাপ দেওয়ার চেষ্টা করছে। তো দোয়া করবেন, শুধু বিতর্কিত করা, সরকারকে বিতর্কিত না করে অনেক চিন্তা করবেন। এটা সবচেয়ে বেস্ট একটা অপশন হচ্ছে যে আপাতত বিদেশিতে হাতে তুলে, এরা সব অনেক দেশে তো এভাবে করে। আমাদের দেশে এটা করা ছিল কমপক্ষে আজকে থেকে 20 বছর আগে করা ছিল। তাহলে আমাদের দেশ আরো অনেক উন্নত হতো। কেন করে নেই? এই যে বাংলাদেশের অনেক মানুষের চিন্তা করে না, মানে বিদেশিতে হাতে তুলে দিচ্ছে। ভাই সব বিদেশিরা এসে এখানে একটা চুক্তি করে কত বছর থাকবে এরা? কত বছর এটা পরিচালনা করবে? চুক্তির পরে তো এরা চলে যায়। ঠিক আছে? এটা এটা তো আর সারা জীবন এটা ক্যাপচার করে বসে থাকবে না। এটা তো বুঝতে হবে। যাক, দোয়া করছি সবাই ভালো থাকুন। ইউনূস সরকারকে সবাই সহযোগিতা করুন। ও যা করছে তার প্লিজ বিরুদ্ধে কোনো কিছু করবেন না। ও যা কিছু করছে জিয়া রহমানের পথ অনুযায়ী, জিয়া রহমান যেভাবে করতে চেয়েছিল ওভাবেই করছে। বিএনপির ভিতর জিয়া রহমান তো নেই, কখনো ছিল না। বিএনপির ভিতর জিয়া রহমান নেই। বিএনপি তো ওদিকে চলে গেছে, দাদাদের সাথে হাত মিলিয়েছে। ঠিক আছে? ভারতের দালালে পরিণত হয়েছে। বিএনপির ভবিষ্যৎ কি আমি জানি না। তবে এই ছাত্ররা যদি জামাত এবং অন্যান্য সবাই যারা আছে এরা যদি সবাই মিলেমিশে এক প্ল্যাটফর্মে থাকতে পারে, তাহলে সবচেয়ে ভালো হয়। এরা চাচ্ছে যে এদেরকে ভেঙে ডক্টর ইউনূসকে ও একটা কুর মাধ্যমে ডক্টর ইউনূসকে পতন করার চেষ্টা করছে। অনেক কিছু হচ্ছে দেশে। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক। তো ডক্টর ইউনূসকে সবাই একটু হেল্প করবে, একটু মানসিকভাবে বা এই আপনাদের কথাবার্তা শুধু আমি না, সবাই নিজ জায়গা থেকে আপনার ডক্টর ইউনূসকে যতটুকু পারেন ভিডিও করে বা বিভিন্ন কমেন্টের মাধ্যমে বা বিভিন্নভাবে যেভাবে পারেন ওইভাবে ওনাকে দেশটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য অন্তপক্ষে 5টা বছর উনি যদি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যায়, তাহলে এটা আমাদের কপাল খারাপ। কিন্তু উনি যদি অন্তপক্ষে 5টা বছর থাকতে পারে, তাহলে আমরা ভালো কিছু আশা করতে পারি। এ হলো কথা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।